স্কুলেই আমি টুকটাক নিরাপত্তা পেয়েছি। আমাদের স্কুল ছিল হচ্ছে, স্কুলে যদি আমাদের স্কুল ভ্যান নিতে না যায় তাহলে আমরা যেন না বের হই, তাতে রাত 10টা বাজুক 11টা বাজুক ওরা এসে নিয়ে যাবে, নিরাপত্তা ছিল। কিন্তু আমি যেই স্কুল থেকে বের হইলাম, কলেজে গেলাম, আমার নিরাপত্তা হাওয়া। এবার আমি আমার জীবনটা এক হাতে নিয়ে স্রষ্টার নামে জব করতে করতে রাস্তায় যাই, আবার বের হই রাস্তা। এই প্রশ্নের উত্তরগুলো কে দিবে? আমি চাই এই প্রশ্নের উত্তরগুলো সরকার খুঁজুক, এবং আসলেই খুঁজুক, এবং প্রয়োজনে আমাদের মতো যারা তরুণ তরুণীরা আছে তাদেরকে নিয়ে পরামর্শ মিটিং মিছিল যা লাগে করুক, কিন্তু সরকার আমাদের নিয়ে ভাবুক, এটা আমি মনে প্রাণে চাই। আলোয় ভরা পৃথিবীটা দেখতে পারি না আমি বন্ধু। আমাকেও গুনতে হবে, প্রতিবন্ধী কিংবা অপ্রতিবন্ধিতার বিচারে নয়। আমি রাষ্ট্রের নাগরিক, সমাজের অংশ। সংবিধানেও আমার কথা স্পষ্ট করে বলা আছে। তাই অধিকার কিংবা সমতা বিধান করবার জন্য হলেও আমাকে গুনতে হবে, অবশ্যই গুনতে হবে। আমরা সকলেই জানি কিশোরী বয়সটি খুবই সংবেদনশীল একটি সময়, কারণ এই বয়সেই গড়ে ওঠে একজন মানুষের স্বপ্ন, আত্মপরিচয়, নিজের প্রতি বিশ্বাস। কিন্তু আমাদের সমাজে কিশোরীদের জীবন কখনো নিরাপদ, কখনো বা খুবই ঝুঁকিপূর্ণ। আর সেই কিশোরী যদি একজন প্রতিবন্ধী ব্যক্তি হয়, তখন তার জীবনের চলার পথটা হয় আরো চ্যালেঞ্জিং। দর্শক, আপনাদের সবাইকে স্পেশাল পারফরমার্স এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাপ্তাহিক অনুষ্ঠান আমাকেও গুনতে হবে এর 5ম পর্বে। আমি সুরভি আজ আপনাদের সঙ্গে রয়েছি। আমার দৃঢ় বিশ্বাস সোশ্যাল এই অ্যাওয়ারনেস বিল্ড আপ অনুষ্ঠানে আপনারা আমাদের সঙ্গে ছিলেন, আছেন এবং থাকবেন। তো দর্শক, কেমন লাগছে আমাদের এই অনুষ্ঠান? কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমাদের ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন অনুষ্ঠানের শুরুতেই আমি কিশোরীদের নিয়ে কিছু কথা বলেছিলাম। তার কারণ হলো, আমাদের আজকের যিনি অতিথি তিনি একজন কিশোরী এবং তিনি একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ। জি বন্ধুরা, তিনি বরিশাল টিচার্স ট্রেনিং কলেজের 3য় বর্ষের শিক্ষার্থী জহুরা অন্তরা। অন্তরা একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ, তারপরও অন্তরা তার জীবনকে চালিয়ে নিয়ে যাচ্ছেন। একজন কিশোরী হিসাবে তার যাপিত জীবনটা কেমন সেগুলোই জানবো আজ আমরা তার কাছ থেকে। অন্তরা, আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। অসংখ্য ধন্যবাদ সুরভি আপা, আমি আসলে এখানে আসতে পেরে খুবই খুশি। ঠিক আছে, আজকে আমরা কথা বলবো আপনার গল্প, আপনার পৃথিবী, আপনার ভাবনা নিয়ে। জম্পেশ আড্ডা হবে আজকে। আপনি তৈরি তো? নিশ্চয়ই। তো ঠিক আছে, আপনার ছোটবেলা থেকেই শুরু করি। অন্তরা কেমন ছিলেন ছোটবেলায়? খুব দুষ্টু নাকি চুপচাপ? না, আমি আসলেই খুবই দুষ্ট ছিলাম। আমার শৈশবের 2টা পার্ট। একটা পার্ট আমি যখন একেবারেই ছোট, তখন আমি খুব নীরব চুপচাপ ছিলাম, ভয় ভয় একটা ব্যাপার। পরিবার অন্তত তাই বলতো যে ও ভয় পায় বা এরকম কিছু মনে হয়। অর্থাৎ যেহেতু দৃষ্টি স্বল্পতা, আমি অনেক কিছুই মনে হতো যে পড়ে যাব বা হয়তো এরকমই, মানে তাদের অ্যাক্টিভিটিস অনুযায়ী তারা যা বললো তাই বুঝলাম। পরবর্তীতে আমি যখন হাঁটতে শিখলাম, তখন আমি হয়ে গেলাম মানে শিশুদের কুইন। আমার আরো কতগুলো কাজিন ছিল, তাদের সবার মানে দুষ্টমির মাত্রার চেয়ে আমার দুষ্টমির মাত্রা অত্যাধিক ছিল। আমি আরো অনেক সমস্যা ছোটখাটো ছিল, খাওয়া দাওয়া করতাম না, প্রচুর চিল্লাচিল্লি লাফালাফি করতাম, মানে এই একটা শিরোমণি আর কি। খেলাধুলা ছাড়া কিছুই বুঝতাম না। আচ্ছা, তো খেলাধুলার দিকে বেশ মনোযোগী ছিলেন বলা যায় তাহলে। হ্যাঁ, খুব পছন্দ করতেন। খেলনা ছিল আমার 2 থেকে 3 ঝুড়ি খেলনা বাসায়। আমি ঢাকায় বড় হয়েছি প্রথম দিকে, তো আমার অনেকগুলো খেলনা ছিল, ঝুড়ি ভর্তি খেলনা, যেগুলো আমি বাচ্চাদের সাথে, আমাদের এই 3 তলায় 4 তলায় যতগুলো আন্টির বাচ্চা কাচ্চা ছিল সবাইকে ঘুমেতে থাকতো ওরা দুপুরে, কিন্তু আমি গিয়ে বলতাম না আন্টি ওরা ঘুমাবে না, কান্নাকাটি করে ওদের নিয়ে আসতাম, পরে খেলতাম। খেলতে হবে, আপনাকে সময় দিতে হবে আর কি, এমন একটা অবস্থা। আচ্ছা, পড়াশোনার শুরুটা কেমন ছিল? কোন স্কুল দিয়ে আপনার শিক্ষা জীবন শুরু? পড়াশোনার জার্নিটা আসলে খুব মসৃণ না, তারপরেও আমি আমার জায়গা থেকে বলবো আমি আমার পরিবেশ দেখছি যেটা, তার চেয়ে সেই অনুযায়ী মসৃণ আছে। আমি প্রথমে শুরু করেছিলাম লালমনিরহাটে, উত্তরবঙ্গে RDRS এ পড়াশোনা, যেখানে আমার হাতে করি শ্রদ্ধেয়
মোহাম্মদ এরশাদ আলী, যিনি এখন বর্তমানে সমাজসেবায় কাজ করছেন। ভদ্রলোক আমার বাবা মাকে যেভাবেই হোক কাউন্সেলিং করে বুঝিয়ে টুঝিয়ে যে সম্ভব, কিভাবে সম্ভব, আমি কিভাবে, উনি এত বড় একজন অফিসার, ওনাকে দেখে বাবা মা ভরসা পায় যে আমি একটু মধ্যবিত্ত পরিবারের, আমার জীবনে তেমন করুণ গল্প নাই, কিন্তু আমার বন্ধুদের করুণ গল্প দেখে দেখে আমার নিজেকে খুব ভাগ্যবতী মনে হয়। আচ্ছা, জি, আমাদের গত পর্বে এরশাদ স্যার এসেছিলেন, তো আমরা দেখেছি, আমরা শুনেছি তিনি আসলে কিভাবে শিক্ষার আলোটা ছাত্রদের মাঝে ছড়িয়ে দিয়েছেন। হ্যাঁ, এবং ওনার স্ট্রাগলিং গল্পটা কিন্তু আরো ভয়ানক। যাই হোক, আমি ওইখানে পড়াশোনা শুরু করলাম, হাতে করি ব্রেলটা শিখলাম। এখন ব্রেল বর্তমানে আসলে ওইভাবে শেখাচ্ছে নামমাত্র, অর্থাৎ ব্রেল উঠে যাচ্ছে। প্রযুক্তির যে ধাওয়া, পাল্টা ধাওয়া, সেটার সাথে সবাই তাল মিলিয়ে চলতে গিয়ে ব্রেলটাকে অবহেলা করছে, ব্রেলটাকে সাথে নিয়ে প্রযুক্তির সাথে কোলাবোরেট করছে না, যেটা একটা বড় সমস্যা। আমরা যখন ব্রেলটা শিখলাম তখন কিন্তু এই সমস্যাটা ছিল না। শ্রদ্ধেয় রুবি বিশ্বাস, যিনি আমাকে ব্রেল শেখান, আমাকে ওই প্রতিষ্ঠানে দিয়ে আসার পর আমি ওনার হাতেই মানুষ। এবং ওখানে আমি বেশি দিন ছিলাম না, আমার বাবা সরকারি চাকরিজীবী, তো আমি আসলে ওইখান থেকে ট্রান্সফার হয়ে ঢাকায় চলে আসি। ঢাকায় চলে আসার আগে ওইখানে আর কি ভালোভাবে ব্রেলটা শিখি, 3 মাস সময় লাগে ব্রেলটা শিখতে। তারপরেও আমি কিছুটা স্লো ছিলাম, অর্থাৎ ব্রেল ডটস এর সাথে অ্যাডজাস্ট করে নেয়া, এইটা ব্রেল ডট, এই অক্ষরটা এইটা, এই জিনিসটা আমার এন্টিসিপেট করতে অনেকটা সময় লেগে যায়, আর অনেক বাচ্চাদের চেয়ে বেশি সময় লাগে। কিন্তু যাদের চেয়ে আমি বেশি সময় লাগালাম তাদের চেয়ে বেশি ভালো করতে শুরু করলাম আমি তারপরে, আচ্ছা, পরবর্তী সময়গুলোতে। জি, তো ব্রেল নিয়ে কি আপনার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল? জি জি নিশ্চয়ই। আমি যে স্কুলে পড়েছি সেখানে আমাকে ব্রেল শেখাতো, ব্রেল প্র্যাকটিস করাতো। আমরা ব্রেলে বেঁচেছি, ব্রেলে হেসেছি, ব্রেলে কেঁদেছি, আমাদের পুরো ব্রেলটা ছিল আবেগ। এবং সত্যি বলতে পড়াশোনার মাধ্যমটাই যে ব্রেল ছাড়া আর অন্য কিছু নাই, আমরা এভাবেই দেখেছি এখন যেটা দেখা যায়। আচ্ছা, তো স্কুল কখনো ফাঁকি দেওয়া হয়েছিল কিনা? হ্যাঁ, তা দেওয়া হয়েছে। দ্বিতীয়বার যখন আমি ঢাকায় এসে ভর্তি হলাম তখন আমি বেশ স্কুল ফাঁকি দিয়েছি। মনে করেন আমাদের স্কুল কম্পাউন্ডটা হোস্টেল থেকে কয়েক কদম দূরে ছিল, ফলে টিফিন টাইমে অনেক সময় ছুটি দেওয়ার অল্প কিছুক্ষণ আগেই চলে যেতাম। 9:30টায় অস্ট্রেলিয়া আর বাংলাদেশের খেলা, মানে 9:30-9টায় সকালের দিকে যে খেলাগুলো হতো, ক্রিকেট পাগল ছিলাম বেশ বাচ্চাকাল থেকে। কেন জানি ইন্টালেকচুয়াল ডেভেলপমেন্টটা আমার সেই বাচ্চাকাল থেকেই হচ্ছিল। তো আমি ক্রিকেট দেখতাম, তখন হচ্ছে আপনার ফাঁকি দিয়ে চলে আসতাম, বলতাম যে পেটে ব্যথা, বলতাম যে আজকে এই সমস্যা, কালকে ওই সমস্যা। আবার বিশেষ করে রিনা ম্যাম ছিলেন 5-এ, বাংলা ক্লাস নিতেন, তো ওনার ক্লাসে ভয় পাই, উনি মুখস্থ পড়া ধরে, আমি মুখস্থ বিদ্যায় খুবই দুর্বল, তো উনি পড়া ধরবেন, আমি পড়া দেব না। এই অবস্থায় আমি মিথ্যে কথা বলে আসতেছি যাচ্ছি ইত্যাদি বলে পরবর্তী শাস্তির জন্য প্রস্তুতি নিয়ে পরবর্তী দিনের জন্য আমি ওই দিন ফাঁকি দিয়ে দিই। আচ্ছা, মানে একদিকে খেলার প্রতি আগ্রহ, অপরদিকে আবার ডান পিঠে, হ্যাঁ, সব মিলিয়ে মানুষ অন্তরা খুব মজা ছিল। তো অন্তরা, ছোটবেলার একটা মজার স্মৃতি শুনতে চাই আমরা। ছোটবেলায় যদি একটা মজার স্মৃতি আমি বলতেই হয় তাহলে ফিরে যেতে হবে আমার প্রথম স্কুলের গল্পে। আমি যখন RDRS এ প্রথম ভর্তি হলাম, ব্রেলটা মোটামুটি পেরে গেছি, তখন ওই যে আপেল, বল, ক্যাট, ব্যাট লিখতে দিত, এ দিয়ে 5টি শব্দ, বি দিয়ে 5টি শব্দ। তো আমাদের যেটা হতো, স্টাডি করাতো টিচাররা, মানে যেন আমাদের গাঁথুনিটা স্ট্রং হয়, ওয়ার্ড মিনিং সেন্স ভালো থাকে, হ্যাঁ, তারপর হ্যান্ড স্পিড ভালো থাকে, যেহেতু আমরা এখনো প্রথম শ্রেণীতে, তো ওই আর কি। তো আমি স্টাডিতে গিয়েছি একদিন সন্ধ্যায়, প্রতিদিন 7টায় হতো, তো আমি হচ্ছে গেলাম ম্যাডামের সাথে সাথেই, কিন্তু ম্যাডাম তো আস্তে আস্তে হাঁটে, আমি তো দৌড় দিয়েছি। আচ্ছা, দৌড় দিয়ে অনেকটা পথ গিয়ে দেখি কুকুর। আমি তখন অনেক ভয় পেয়ে জোরে চিৎকার দিয়ে ফেলি। এবার ম্যাডাম বুঝতে পারে যে আমি দেরি করেছি, অর্থাৎ বলা আছে আগে গিয়ে বসতে, উনি আসবে, কিন্তু আমি লেট, সময়টা ধরতে পারেননি। হ্যাঁ হ্যাঁ, ইচ্ছা করেই, মানে আমার কথা হচ্ছে আমি যখন দেখবো উনি আসতেছে তখন ওনার পিছন পিছন দৌড় দিব, সব জায়গায় শয়তানি বুদ্ধি। আচ্ছা, একটু ফাঁকিবাজ টাইপের বুদ্ধি। হ্যাঁ, তো আমি গেলাম, গিয়ে হচ্ছে যে গেলাম, কুকুর দেখে চিৎকার দিলাম, তারপর হচ্ছে একটু বকাঝকা খেয়ে আমি ক্লাসে ঢুকলাম। তো মজার হিস্ট্রিটা এখন শুরু। উনি হচ্ছে পড়াচ্ছেন কাকলি আপুকে। কাকলি আপু আমার ক্লাসেই পড়তো, আমার থেকে একটু বয়সে বড় ছিল, আপুই বলতাম। আরো 2টা মেয়ে ছিল, ওদের কাছে বারবার যাচ্ছিল। আমাকে অলরেডি কিন্তু পড়া দিয়ে দিয়েছে, আতা, আপেল, জাম ইত্যাদি ইত্যাদি বানান করে বারবার পড়াচ্ছে। তো আমি উনি যাওয়ার সাথে সাথেই হাত থেকে মানে শীতটা সরাই ফেলি,
সরাই উল্টায় আচ্ছা। পিছন দিকে ঘুরে দেখছি কে কি করে। তারপর হঠাৎ আস্তে আস্তে পা টিপে টিপে বের হইছি। তো আমাকে বের হতে দেখে তখন হচ্ছে আমার এই অন্য আর একটা সহপাঠী চিৎকার করে ও একটু দেখে আর কি, এই অন্তরা কই যাও। তখন আমি ওরে এরকম বলি, আচ্ছা। "এই, কোথাও না শ্, শ্", এমন করি। আর তখন টের পেয়ে গিয়ে তারপর হচ্ছে আমাকে ম্যাডাম সাদা ছড়ি নিয়ে আর কি মারার জন্য এগিয়ে আসে। আমি তাড়াতাড়ি টেবিলে ঢুকে টেবিলের যে হাই বেঞ্চের নিচে চলে যাই, লুকাই আর কি। আচ্ছা। পরে উনি আর ওকে খুঁজে পায় না, বলে "এই, ওকে নিয়ে আসো তো, ও কোথায়?" পরে আমি অনেক জোরে হেসে দিছি, পরে আমি বেঞ্চের নিচ থেকে দাঁড়া পড়ে গেছি। যাক, ছেলেবেলাটা তাহলে বেশ ভালোই মজার কেটেছে আপনার। হ্যাঁ, আরো অনেক আছে। মনে করেন আপুরা শাস্তি দিত, তো কোনো একটা কিছু করেছি, আপুরা শাস্তি আচ্ছা। দিত, তো আমি শাস্তি খাবো না। এই জন্য আচ্ছা, দেখা আচ্ছা। গেছে যে দৌড়াতে ক্লান্ত হয়ে পরে যে কোনো একটা অফিস বিল্ডিং এর ভেতর দিয়ে ঢুকে যেতাম, আর খুঁজে পেত না। আচ্ছা, তো এরপর তো আপনার কলেজ জীবনে শুরু। হ্যাঁ, তো আপনি কোন কলেজ থেকে এইচএসসি কমপ্লিট করেছেন? আমার কলেজ ছিল হোলি ক্রস কলেজ। হোলি ক্রসে কিন্তু নর্মালি যারা পড়াশোনা করে তাদের জন্যই কষ্টকর, ওখানে সার্ভাইভ করা খুবই টাফ। যে কোনো প্রতিষ্ঠানে আপনি পূর্ব অভিজ্ঞতা বা একাডেমিক মানে জ্ঞান দিয়ে চান্স পেয়ে যাবেন, নৈবেদিক মাল্টিপল ইত্যাদি ইত্যাদি, এগুলো হয়ে যায় ভাগ্যক্রমে কোনো না কোনো ভাবে, কিন্তু সার্ভাইভ করা খুবই ডিফিকাল্ট ছিল। আমি হোলি ক্রসে পড়েছি হিউম্যানিটিজ আচ্ছা। এ সেকশনে। আমি খুবই লাকি যে আমি বলবো না আমার পজিশন অনেক ভালো ছিল, কিন্তু মন্দের ভালো। আমি কিন্তু ঢুকতে বের হয়ে আসছি আল্লাহর রহমতে। কিন্তু এমন অনেক গল্প আছে যারা বের হয়ে মানে ঢুকতেই আচ্ছা। পারে নাই, আর বের হওয়া তো পরের কথা, আবার অনেকে মাঝখান থেকে চলেও গেছে। অর্থাৎ এদের প্রশ্ন অন্তরা, প্যাটার্ন, হ্যাঁ, হ্যাঁ, প্রশ্ন প্যাটার্নের ব্যাপারটা আসলে কেমন ছিল? খুবই জটিল ছিল, খুবই জটিল। এরা কখনোই ওই যে গদ বাঁধা বই গাইড এগুলো ফলো করে না। টিচাররা এত ইন্টালেকচুয়াল, তারা চাইতো যে টপিক থেকে আমার মতো করে প্রশ্ন করব, ও টপিকটা কতটুকু বুঝছে এটা আমার জানতে হবে। সো দেখা গেছে আমাদের কাছে ডিপ্লোম্যাটিক কোশ্চেন মনে হইতো যে কি রে ভাই, এটা কোত্থেকে আসলো। ঠিক আছে, আচ্ছা, তো এই এক আপনি তো অবস্থা। টিচার্স ট্রেনিং কলেজেও পড়েছেন। পড়ছি রানিং। জি। আচ্ছা, তো অন্য কলেজের সাথে এই টিচার্স ট্রেনিং কলেজের আসলে ডিফারেন্সটা কেমন? আহ, দেখেন, অন্য কলেজ বলতে কলেজ ইউনিভার্সিটিতে যেটা হয় যে একটা নির্দিষ্ট বিষয়ে কেউ পড়াশোনা করবে, তারপর ওই ফিল্ডে তাকে কিছু একটা করতে হবে। হ্যাঁ। এর মধ্যে আবার যদি সেটা হয় পাবলিক ইউনিভার্সিটি, প্রচুর ব্যস্ততা, পড়াশোনার ফাঁকে যে সে অন্য রানওয়ে অ্যাক্টিভিটিস করবে, লাইফটাকে যে সে স্কিলফুল বানাবে, সেই সুযোগটা খুবই কম। তো টিচার্স ট্রেনিং কলেজে আপনি এই সুবিধাটা পাবেন। তাছাড়া টিচার্স ট্রেনিং কলেজে আপনার কোর্সের মানটা একেবারে সস্তাও না, একেবারে জটিলও না, ঠিক আপনার নিড যতটুকু সেরকম একটা কোর্স, যার ফলে আপনি আশপাশে আরো অনেক অ্যাক্টিভিটিস করতে পারবেন। এবার যদি অন্য প্রেক্ষাপটে বলি, অন্য কলেজের সাথে আমাদের কলেজের পার্থক্যটা দেখেন, আমাদের কলেজটা অনেক সহযোগী, অনেক সহযোগী। আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যতগুলো কলেজ আছে, বেশিরভাগ কলেজে, আমি জানি না আরো 2-4টা কলেজ হবে ভালো, আমি অভিজ্ঞতার বাইরে কোনো কলেজকে সমালোচিত করতে চাই না, তবে আশপাশের শোনা গল্পের সাথে আমি তুলনা করে বলতে চাই যে আমার যে মানে টিচার্স ট্রেনিং কলেজ, আমি বরিশাল সেকশনে আছি, সেখানে অন্তত শিক্ষকরা অনেক সহযোগী। আমি কিন্তু কলেজে যাই না, কলেজের সাথে আমার কোনো সম্পর্ক নাই, কিন্তু কলেজের আদ্যপান্ত সবই আমি জানি থ্রু সোশ্যাল মিডিয়া অ্যান্ড টিচার। শীট নিচ্ছি, কন্টিনিউয়াস ক্লাস নোটস নিচ্ছি, এভরিথিং। ক্লাস নোটের যে ব্যাপারটা, এখানে টিচার আসলে কিভাবে হেল্প করেন আপনাকে? এইটা একটা দুঃখজনক ব্যাপার। আমি তো কলেজে রেগুলার যাই নাই, তবে আমি একটু বলতে চাই, আসলে এটা বলার প্ল্যাটফর্ম। একজন দৃষ্টি প্রতিবন্ধী সবচেয়ে বেশি ভোগে ক্লাস নোটসের ব্যাপারটাতে। কেউ পাত্তাই দিতে চায় না, কোনো টিচাররাই না। আমি দুঃখিত, টিচাররা যারা শুনছেন, আমি আপনাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, জিনিসটা আপনারা হয়তো এখন থেকে চিন্তা করবেন, এবং আমার ভাল লাগবে যে আমার কথা শুনে আপনারা চিন্তা করছেন যে হ্যাঁ, আসলেই দেখা উচিত। সবার সব বিষয় হয়তো মাথায় থাকে না, কিন্তু দুঃখের সাথে আমি বলবো যে আসলেই যতগুলো স্কুল এবং কলেজে আমি পড়েছি, 2-1জন শিক্ষক ক্ষেত্র বিশেষে তারা এটা পারলে দাঁড়াও বলো, তাছাড়া আর খবরই নাই। সাধারণ শিক্ষার্থীদের প্রতি তাদের যে এফোর্ট, আমাদের প্রতি তেমন এফোর্ট নাই। অথচ আমি যদি আপনার মতো একজন শিক্ষক হই এবং আপনি যদি আমার মতো একজন শিক্ষার্থী হন, আমার রোলটা থাকবে আপনাকে সামনে বসিয়ে যতটা পার্টিসিপেটরি ওয়েতে আপনার কাছ থেকে তথ্য আদায় করে নেওয়া যায়। আপনি ব্ল্যাকবোর্ডের তথ্য দেখছেন না, কিন্তু আমি বলে দিচ্ছি ব্ল্যাকবোর্ডে আমি এতক্ষণ এটা এটা লিখেছি, তোমার এই ব্যাপারে কিছু বলার রয়েছে কিনা। আচ্ছা। ওকে, আরো যদি বাচ্চাকাল থেকে বলতে যাই, আপনি
একজন বাচ্চাকে আপনি ব্ল্যাকবোর্ডে লিখে কিছু বোঝাচ্ছেন, কিন্তু আপনি দৃষ্টি প্রতিবন্ধী বাচ্চাকে যদি সেটা বানান করে বলেন, ওই বাচ্চাটা নোট নিতে পারবে। ও চটপটে হয় নাই, এটার পিছনে আপনি শিক্ষক দায়ী। আমি দুঃখিত, কিন্তু কথাটা সত্যি। জি, মানে দেখা যাচ্ছে যে বড় হওয়ার পরেও মানে আপনারা যারা দৃষ্টি প্রতিবন্ধী আছেন, তো আপনারাও টিচারদের কাছ থেকে আসলে ঠিক সেভাবে সহযোগিতাটা পান না, যতটা আপনাদের আসলে পাওয়াটা দরকার ছিল। নিশ্চয়ই নিশ্চয়ই। এবং সত্যি বলতে সবাই এইভাবে চিন্তাও করতে পারি না আমরা। দেখেন, মানুষের তো রেঞ্জ বা প্যাটার্ন আলাদা। আপনি আমার সাথে এতক্ষণ কথা বলে বুঝছেন যে আরো অনেকে এমন না, তাহলে তারা আরো বেশি বঞ্চিত। তারা কথা বলতে পারে না, সাহসী না, তারা আরো বঞ্চিত। বুঝতে পারছেন ব্যাপারটা এটাই। আচ্ছা, তো টিচারদের ব্যাপারটা শুনলাম, তো আপনার যারা সহপাঠী ছিলেন ওনারা কি আপনাকে কোনোভাবে হেল্প করতেন কিনা? হ্যাঁ, সেটা করতেন। এখন বিষয়টা হচ্ছে সংখ্যায় 30 জন শিক্ষার্থী, 3 জন তো ডিফারেন্ট হবেই। যে হ্যাঁ, ও তো কথাবার্তা বলে ভালোই, পরীক্ষাও দেয় ভালোই, বেশ চনমনে টুকটাক। আমাদেরও অনলাইনে যখন ক্লাস করলো তখন ওই আমাদের নোট দিছে। এখন তো অফলাইন হয়ে গেছে, তার মানে ব্যাপারটা ওরা আর কি বোঝার সুযোগটা পাইছে যে আমি আসলে কিছু একটা। কিন্তু 90% স্কুল কলেজে এটা বুঝাইতেই পারি না আমরা নিজেরাই, কারণ আমাদেরকে ছোট থেকে ওইভাবে প্যাট্রোনাইজ করে পাঠানো হয় না যে তুমি ওর কাছ থেকে এই জিনিসটা আদায় করবা, এইভাবে আদায় করবা। আমরা ইমপ্রেস করার ক্ষমতা রাখি না, আমরা এই ব্যাপারে জিরো। আমরা যারা সাধারণ শিক্ষার্থী আছি, তো আসলে আমরাও তো আপনাদের সাথে আসলে ওইভাবে কমিউনিকেট করে অভ্যস্ত না। হ্যাঁ, তো যার কারণে হয়তো আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না যে আপনাদের সাথে আসলে কতটা কমিউনিকেট করলে আপনাদের জন্য একটু হেল্প হবে, আপনাদের জন্য একটু বেটার হবে ব্যাপারটা। ব্যাপারটা এই জন্যই আপনি আজকে আমাদেরও ব্যর্থতা। ব্যাপারটা এই জন্যই আপনি আজকে আমার সাথে। আমি যদি এখন আপনাকে আমার বন্ধু তালিকার কাতারে ফেলি, তাহলে আমার প্রথম টার্গেট হবে আপনি আমার প্রতি 20% অ্যাটেনশন দিলেই আমার আপনাকে পুরো আদ্যপান্ত বুঝাই দেয়া যায় আপনি আমাকে এইভাবে এইভাবে করেন। তাহলে আপনি আরো বাকি 2টা পদক্ষেপ নিজে নিজে নিতে পারবেন যে আচ্ছা ও তো এইভাবে বললো, তার মানে ওর পক্ষে এটাও সম্ভব। আপনার চিন্তা কিন্তু তৈরি হবে, অর্থাৎ সহযোগিতা 2 দিক থেকেই লাগবে। এখন আপনার ন্যূনতম আগ্রহ নাই, এই বিষয়টা খারাপ। এই বিষয়টা শুধু টিচারদের উপরই আসলে দায়টা পড়ে না, এটা আমরা যারা সাধারণ শিক্ষার্থী আছি তা আমরা আসলে কোনো অংশে দায়টা এড়াই যেতে পারি না। না, আমি আমার এমন অভিজ্ঞতা আছে কলেজে, হোলি ক্রসে আমি খুবই বাজে এক্সপিরিয়েন্সের শিকার হই। আমি আমার ফ্রেন্ডদেরকে যদি বলি যে তোমরা এই নোটটা আমাকে একটু করে, হ্যাঁ মামা ঠিক আছে ব্যাপার না, তুই টিফিন টাইমে বলিস হ্যাঁ মামা ঠিক আছে ব্যাপার না। আরে বাবা, আমি মনে হয় কি আমি এমন ঠেকা ঠেকছি যে কি একটা অবস্থা। মানে আচ্ছা, আমি আমার সেন্টিমেন্টাল লাইফ নিয়ে কি বলবো, খুবই দুঃখজনক। কিন্তু দিন শেষে আমি কিন্তু কনভার্চুয়াল, আমি কিন্তু কনভার্ট করে নিছি যে তুমি দিবা না কততে, আদায় করার কৌশল। সিঙ্গারা খাওয়াই হইলেও আমি এটা আদায় করছি, আদায় করে নিব। আচ্ছা, হ্যাঁ আমি মিশুক। আপনি অন্তরা বাদ দিয়ে আরো যে অন্তরাগুলো দুঃখ পাচ্ছে, সেই অন্তরাগুলোর জীবন শুনলে আপনার আর্তনাদ চলে আসবে। এরা কলেজ ইউনিভার্সিটিতে ক্লাস করতে যায়, পরে অর্ধ পথে পেট ব্যথা ইত্যাদি ইত্যাদি অজুহাত দিয়ে চলে আসে, কারণ এদের ক্লাস এনভায়রনমেন্টটাই ভালো লাগে না। আচ্ছা, তো অন্তরা এবার আমরা একটু সিরিয়াস বিষয় নিয়ে কথা বলি। হ্যাঁ, আমাদের সমাজে যারা দৃষ্টিমান কিশোরী আছেন, তো তাদেরও চলার পথে দেখা যায় অনেক প্রতিবন্ধকতার শিকার হতে হয়। আপনার ক্ষেত্রে কি কখনো এমন হয়েছে? হ্যাঁ, দেখেন জীবনটা পুরোই একটা মানে উঁচু নিচু সমতল মিলিয়ে একটা জীবন। আজকে এখানে ভালো তো কালকে, হ্যাঁ আজকে এখানে ভালো তো কালকে ওইখানে খারাপ। তো আমি আসলে বলবো যে ধরেন আপনি 10ম শ্রেণীর শিক্ষার্থী, আপনার মা আপনাকে একটা নতুন এলাকায় পাঠাচ্ছে। স্বভাবতই আপনার বড় ভাই বা বড় বোন থাকলে টেনশন করবে যে ও এখান থেকে যেতে পারবে কিনা। ওইদিকে রাস্তাঘাট পরিবেশ সবকিছু তো আছেই, ছিনতাই ডাকাত গুনি ইত্যাদি ইত্যাদি বিষয় তো আছেই। তো ওই ব্যাপারগুলো আমরাও ফেস করি। আবার আমরা আর একটু বেশি এক্সট্রা লেয়ার অফ সমস্যা ফেস করি কোথায়, দেখেন আপনারা চোখে দেখে কিছু বিষয় এড়ায় যাচ্ছেন, কিন্তু আমরা অনুমান নির্ভর জীবন যাপন করছি উইথ আ স্টিক, সাদা ছড়ি, যেটাকে কেউ অনুমান করে অনুভব করে আগাতে হচ্ছে ব্যাপারটা। হ্যাঁ, এবং আমরা যে সাদা ছড়িটা ব্যবহার করছি এটাকে কেউ পজিটিভলি দেখছেই না। লাইক লাঠি নিয়ে হাঁটতেছে, দে আর সিমস লাইক ভিক্ষুক। আমি একটু বলতে চাই, সাদা ছড়ি হচ্ছে আমাদের সম্মান, আমাদের হচ্ছে রাস্তা, আমাদের হচ্ছে মানে হেল্পিং লেগ, হেল্পিং হ্যান্ড, যেভাবে ধরেন। এই জিনিসটাকে পাবলিক খুবই নেগলেটিভলি দেখে, মানে তাদের দৃষ্টিভঙ্গিটাই এমন যে লাঠি হাতে। আচ্ছা,
ভেরি ডিফিকাল্ট, স্বাভাবিকভাবে কোনোভাবেই ওনারা নিতে চান না ব্যাপারটা। নিতে চায় না। তো অন্তর আপনাকে কি কখনো ইফটিজিং এর শিকার হতে হয়েছে? মানে আক্ষরিক অর্থে ওইভাবে না, তবে আকারে ইঙ্গিতে কিছু ঝামেলা আমি ফেস করেছি। দেখেন, আমার অভিজ্ঞতা অনেক তিক্ত না, আমি গুছিয়ে কথা বলতে পারছি, আমার তথ্যগুলো গেলে অনেকে অনেক কিছু জানতে পারবে সত্যি, কিন্তু আমার অভিজ্ঞতা এত তিক্ত না। তবে আমি একটু বলি, আমার কিছু ফ্রেন্ড আছে যারা মিরপুরের বিভিন্ন এলাকায় থাকে এবং এরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাচ্ছে, খুবই বাজেভাবে এরা হ্যারাস হয়ে আসছে। আমার তেমন কোনো গল্প ওইভাবে বলতে গেলে নাই, আমাকে কেউ টিজ করতেছে ওই রকম উল্টাপাল্টা কথা বলতেছে এরকম নাই। দেখা গেছে একটা প্রশ্ন করলো, প্রশ্নের প্যাটার্ন ভালো না লাগলে আমি উত্তর দিয়ে উঠতেছি, মানে আমি এক বাঘিনী, আমার সাথে ওইভাবে সম্ভব না। সাহসী আপনি মেয়ে। হয়তো ডিরেক্টলি হয়তো ব্যাপারটার সম্মুখীন হন নাই, কিন্তু আপনাকে ইনডিরেক্টলি ব্যাপারটা ফেস করতে হয়েছে। ইনডিরেক্টলি আমি যদি বুঝি যে আমাকে কেউ নেগেটিভলি প্রেস হ্যাঁ। করছে, আমি তার চেয়ে চৌড়াবল চড়া হয়ে ইনসাল্ট করা শুরু করে দিই। আচ্ছা, তো তবুও অন্তত দেখেন ব্যাপারটা কিন্তু আমাদের জন্য ভীষণ লজ্জার। ভীষণ লজ্জার, ভীষণ লজ্জার। তো দর্শক, এই অনুষ্ঠানটি আমাদের সমাজের জন্য একটা দলিল হিসেবে থেকে যাবে যে সমাজ একজন দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে তার নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। তো আপনি ইফটিজিং এর শিকার হলেন, বা যতটা মানে সম্ভব বলছেন আর কি, যে আপনি যদি কোনোভাবে ফিল করেন ব্যাপারটা, তো সেক্ষেত্রে আপনি নেক্সট টাইম কি কোনো পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছেন? আমি একটু ছোট করে বলতে চাই, আমার একটা শিক্ষার্থী আছে XYZ, যেখানে আমি অল্প কিছুদিনের জন্য চাকরি করেছি। আমার শিক্ষার্থী ক্লাস 7-এ পড়ে, তাকে ওই প্রতিষ্ঠানেরই এক মালিক বাজেভাবে ইঙ্গিত করে। ঘটনাস্থলে না থাকলেও ঘটনাস্থলের খুব আশপাশে থাকায় খুব দ্রুত আলাপে দৌড়ে ছুটে যাই এবং সাথে সাথে 999-এ কল দিয়ে মোহাম্মদপুর থানা পুলিশকে কনফার্ম করি ঘটনাটা এই। আচ্ছা, আমি খুবই কমন সেন্স দিয়ে লাইফ লিড করছি, কিন্তু এটা সবার মাথায় আসে না, অনেকে ঘাবড়ে যায়। আপনি জানবেন, আপনি মানুষটা এবং আপনার আরো 3-4 জন বান্ধবীর মধ্যেও আপনি এই পার্থক্যটা খুঁজে পাবেন। আজকে আপনি একজন সোশ্যাল অ্যাওয়ারনেস প্রোগ্রাম অ্যারেঞ্জ করছেন, উপস্থাপিকা, আপনার মধ্যে যেই সচেতনতা আছে আপনার প্যাটার্নের সেম ব্যক্তির ওই একই সচেতনতা নাই। বাস্তবতা খুব কঠিন। হ্যাঁ, সচেতনতা নাই। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা অনেকে আইনটা সম্পর্কে জানি না, যেটা আমাদের Exactly. বা এটা enforce 1860 হবে সালের। আদৌ, আমার মান সম্মান যাবে, ইত্যাদি ইত্যাদি, এগুলা বলি আমরা। হ্যাঁ, তো আমাদের 1860 সালের পেনাল কোডে যে ব্যাপারটা আছে যে কেউ যদি কাউকে ইফটিজিং করে, তো সেক্ষেত্রে 509 ধারায় বলা হয়েছে যে 1 বছর বিনাশ্রম কারাদণ্ড। হ্যাঁ, তো আমরা যদি এই ব্যাপারটা নিয়ে আগাই, তাহলে দেখা যাবে যে আমাদের অনেক প্রবলেম অনেকাংশেই সলভ হয়ে গেছে, জাস্ট শুধু এই অল্প একটু আইনটা জানার জন্য। আমার কিছু কিছু ফ্রেন্ড এমনও বলে, দেখ মামা ওদের কাছে টাকা টুকা আছে ওরা। আমি বলি, ভাই তোর হাতে আইন আছে, তুই আইনের লড়, আগে লড়াই শুরু কর, পরেরটা পরে। যে কেন বিচার পাইলাম না এটা নিয়েও তো আসলে আমরা অনেক দরকার আমাদের। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া আছে, সংবাদ সংবাদ কি সাংবাদিক আছে, গণমাধ্যম আছে, এগুলো কেন আছে? আচ্ছা। চেষ্টা করতে তো হ্যাঁ, দোষ আমাদের নাই। আমি আসলে বলবো সবাইকে যে নিয়ে একসাথে কাজ করে যেতে হবে। হ্যাঁ, প্রশাসনিক হ্যাঁ, সহায়তাটা কিন্তু আমাদের চেষ্টা আসলে করতে খুবই জরুরি। নিশ্চয়ই। জি। তো দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীদের নিরাপত্তার সাথে সরকার এবং শিক্ষা প্রতিষ্ঠানের ঠিক কি ধরনের আসলে ভূমিকাটা পালন করা উচিত বলে আপনার মনে হয়? দেখেন, অনেক ভূমিকা পালন করা উচিত। আমি বললে এটার একটা লিস্ট চার্ট হয়ে যাবে, আমি কিছু কথা বলবো। দেখেন, প্রথমত আমরা যারা স্কুলে শুরু করলাম, অর্থাৎ একটা বাচ্চা, আমরা বাবা মার হাত থেকে গেলাম একটা অচেনা পরিবেশে, সেখানে ওরা শুধু আমাদেরকে পুনর্বাসন সুবিধা দিচ্ছে যে তুমি ঠিক মতো খাও, টাইমলি ঘুমাও, কিন্তু আমার একটা পাবলিক স্পিকিং এক্সপিরিয়েন্স লাগবে যেটা দিয়ে আমি চারপাশের পরিবেশটা হ্যান্ডেল করি, আমাকে সেটা দেয়া হয় না। তারপর আচ্ছা, এখন এটা আপনি বলতে পারেন যে ইন্টালেকচুয়াল ডেভেলপ তো একা একাই হয় না। যারা হোস্টেলগামী শিক্ষার্থী, যারা হোস্টেলে থাকে, দৃষ্টি প্রতিবন্ধীরা, তারা অটোমেটিক ইন্টালেকচুয়াল সেন্স ডেভেলপমেন্টের সুযোগ খুবই কমই পায়। সবার চিন্তা শক্তি স্রষ্টা একরকম দিয়ে রাখেন নাই, এগুলো অবশ্যই কাউন্সিলিং এর বিষয়। দেখেন, আমি আপনাকে বলি যে আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠান, আমরা স্কুলে বাচ্চাদেরকে বাচ্চাকাল থেকেই যদি আমরা বলি, 6-এ যখন সে বা বয়সন্ধিকালের চ্যাপ্টারটা পড়ায়, তখন ঘটনাক্রমে যদি সেই কিছু আত্মরক্ষার টিপস দিয়ে দেয়, তাহলে ব্যাপারটা আরো সহজ হয়ে যায়, অন্তত সে সাহস পায়। তারপর হচ্ছে যখন আপনি স্কুল গেলেন, বাইরের স্কুলে, তখন একজন শিক্ষার্থী কিভাবে বের হবে, ক্লাসের 5 মিনিট সময় বাকি আছে পড়ানোর, ওই সময় যদি আপনি কিছু টিপস দেন, এটা একটা হতে পারে। আরো যদি অন্যভাবে বলি যে সমাজ সচেতনতামূলক বিভিন্ন ড্রামা বা বিভিন্ন ধরনের মানে কালচারাল অ্যাক্টিভিটিস, অর্থাৎ ক্লাব অ্যাক্টিভিটিস আছে এই সব স্কুল কলেজে, সেগুলোতে দৃষ্টি প্রতিবন্ধীদের সম্পৃক্ততা নাই বললেই চলে, কারণ তাদেরকে হাঁটায় নিয়ে যাইতে হবে, ধরায় নিয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি বিষয় থাকে।
এই তো বিষয়টা আপনি বলতে চাচ্ছেন যে সরকার থেকে আপনি আসলে কোনো ধরনের সুযোগ সুবিধা পাননি কখনো? না, আমি বলবোই, কারণ হচ্ছে দেখেন আমার যতটুকু সুযোগ সুবিধা পাওয়া উচিত মাস্ট, হুম আমি হুম ততটুকুই হুম। পেয়েছি, কিন্তু আচ্ছা, যতটুকু সুযোগ সুবিধা আরো আমি ডিজার্ভ করতাম সেটা আমি পাইনি। স্কুলের ব্যাপারটা কিছু, স্কুলেও কি সেম ব্যাপার, মানে আপনি স্কুল থেকে স্কুলেই সেরকম কোনো? টুকটাক হুম হুম। স্কুলেই আমি টুকটাক নিরাপত্তা পেয়েছি। আমাদের স্কুল ছিল হচ্ছে, স্কুলে যদি আমাদের স্কুল ভ্যান নিতে না যায় তাহলে আমরা যেন না বের হই, তাতে রাত 10টা বাজুক 11টা বাজুক ওরা এসে নিয়ে যাবে, নিরাপত্তা ছিল। কিন্তু আমি যেই স্কুল থেকে বের হইলাম, কলেজে গেলাম, আমার নিরাপত্তা হাওয়া। এবার আমি আমার জীবনটা এক হাতে নিয়ে স্রষ্টার নামে জব করতে করতে রাস্তায় যাই, আবার বের হই রাস্তায়। মানে স্কুল এক ভ্যান না অবস্থা। থাকলে কি সেক্ষেত্রে আপনাকে একা একা বাড়ি ফিরতে হতো? হতো না, বলতো এখানেই বসে থাকবা, আমরা এসে নিয়ে যাব। নিরাপত্তা ছিল স্কুলে, কলেজে ছিল না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো অন্তরা, দৃষ্টি প্রতিবন্ধী নারীদের মধ্যে কার জীবন বা কাজ আপনাকে অনেক বেশি অনুপ্রাণিত করে? শ্রদ্ধেয় জনাবা নাজমা আরা বেগম পপি, যিনি ভিপসের সাবেক প্রেসিডেন্ট ছিলেন, প্রেসিডেন্ট না মেবি সাধারণ সম্পাদক ছিলেন। আহ, ভদ্রমহিলা আসলে একজন মহিয়সী নারী। আমি তাকে কতটুকু অনুকরণ করতে পারবো জানি না, তবে আমি তার একটা রেখা জীবন আমার খুব ইচ্ছে যে আমি অত অত ভালোভাবে জীবন যাপন করি। আমি তার মতো আচ্ছা। এত সিরিয়াস না, তবে আমি সিরিয়াস হয়ে যেতে হুম চাই। হুম আমি সত্যি খুবই ইন্সপায়ার্ড যে মানুষটা এখন ইউএন এর মতো হুম হুম হুম। প্রতিষ্ঠানের সাথে, অর্থাৎ তাদের পার্টনার অর্গানাইজেশনে কাজ করছে, বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। তিনি একজন ভিজুয়ালি ইম্পেয়ার্ড নারী। আচ্ছা, ঠিক আছে, আমরা কোনো এক অনুষ্ঠানে নাজমারা পপি আপুকে আমন্ত্রণ জানাবো, শুনবো তার সাফল্যের গল্প। তো সমাজের দৃষ্টি প্রতিবন্ধী নারীদের অবস্থান আপনি আসলে কোথায় দেখতে চান? দেখেন, একজন মেয়ে বলতে পারবে যে আমি এই জন্য সেরা, এবং আমি হুম আমার এইটা নাই এই জন্য নাই, এবং আমার এইটা আছে এই জন্য আছে, এইটা এতটুকু আছে ওই জন্য আছে। আমি আর একটু স্পেসিফিক্যালি বলি, হুম হুম। আমি শিক্ষা লাভ করেছি কিন্তু আমি অঙ্ক পারি না। কতটুকু আচ্ছা। পারি না, কেন পারি না, সেটা আগে আসতে হবে। হুম হুম। আমি শিক্ষা লাভ করেছি, আমি ইংরেজিতে দক্ষ নই, কেন দক্ষ নেই সেই বিষয়টা আসতে হবে। আবার আমি শিক্ষা লাভ করেছি, আমি পর্যাপ্ত ডিভাইসগুলো পাইনি, এই বিষয়টা আসতে হবে। অর্থাৎ সমাজ কোথায় কোথায় আমাকে ঠকালো সেই বিষয়টা সামনে আনতে হবে। অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন অফ বাংলাদেশ ইকোনমিক হুম রেট, হুম। দে শুড step to make a change about our এডুকেশন সিস্টেম। দেখেন, ওকে। শিক্ষায় বিনিয়োগ কম হওয়ার ফলে আমরা আমাদের সহায়ক প্রযুক্তিগুলো পাই না, যেটা একটা বড় আচ্ছা। সমস্যা। এই হুম হুম ভিজুয়াল ইম্পেয়ার্ড একজন 9, 10, 11, 12-এ পড়া একজন শিক্ষার্থী, সে ভালোভাবে জানেই না ফোনটা কিভাবে ব্যবহার করতে হবে। 11, 12-এ পড়ে, হুম সে হুম। জানেই না কিভাবে ফোনটা ব্যবহার করতে হবে। সে শুধু জানে যে তার একটা নির্দিষ্ট হুম হুম। বয়স পেরিয়ে গেছে, এবার তার যে একটা বিপরীত লিঙ্গের বন্ধু আছে তার সাথে সে কিভাবে আচ্ছা। কমিউনিকেট করবে। এটা কেন জানে জানেন? কারণ সহপাঠী ভার্সেস সহপাঠী, এখানে সে ভালো কোনো সঙ্গ পায় নাই, সে ওইটাই পাইছে, ওইটাই শিখছে। হুম হুম হুম। খুব করুণ ব্যাপার। আচ্ছা, তো আমি জানতে চাইছিলাম কি, মানে সমাজ যদি আপনাদেরকে এই সুবিধাগুলো দিত, তো সেক্ষেত্রে আপনি আসলে কিভাবে সমাজটাকে একটু চেঞ্জ করতেন? দেখেন, সমাজ চেঞ্জ করার অনেক কিছু আছে। আমি একটু আগে বললাম নাজমা আরা বেগম পপি আপুর কথা। হুম হুম এরকম হাজার হাজার নাজমা আরা বেগম পপি সম্ভাবনাময় শিক্ষার্থী আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে নাজিয়া মাইশা, অনেক সম্ভাবনাময়ী মেয়েটা, উনি অনেক মেধাবী। কিছু কিছু মেধা আছে, আচ্ছা। রত্ন আছে, যাদেরকে ক্লিক করালে ঘোড়ার মতো কাজ করবে, কিন্তু তাদের আর্থিক অসুবিধা। দেখবেন বাংলাদেশের প্রেক্ষাপটে একজন হুম দৃষ্টি হুম। প্রতিবন্ধী বা যে কোনো প্রতিবন্ধী বা যে কোনো কমিউনিটি পিপল, তারা কিন্তু আসলে অর্থনৈতিক অসুবিধাতেই বেশি ভোগে। ওই অর্থনৈতিক অসুবিধাটা হচ্ছে কি পয়েন্ট, আর বাকিগুলো হচ্ছে এর পাপড়ি। অর্থাৎ আপনি যদি একে একটা ফুলে চিন্তা করেন তাহলে আচ্ছা। বাকিগুলা পাপড়ি। সো একটা ফুলই হয় নাই, সেখানে পাপড়ি কোথার থেকে আসবে? অর্থনৈতিক সমস্যাই আছে, তাহলে বাকি যে সমস্যাগুলো সেগুলো তো সমাধান হবেই না। সে স্কুলে আসবে না, সে শিখবে না, হুম হুম তাহলে সে সমাজ কিভাবে পরিবর্তন করবে? অথচ দেখেন, নাজমা আরা হুম হুম। বেগম পপির কথা বললাম, তারপর হচ্ছে এই যে আমরা যারা একটু একটু আগাচ্ছি, তা আমাদের লেভেলেই যারা আছে তারা অনেকেই এইভাবে আগায় নাই। কেন আগায় নাই? তারা ওই সুযোগটা পায় নাই। আমরা কিভাবে পেলাম? আমরা বের হয়েছি, আমাদের পরিবার একটু সচ্ছল, তাদের পরিবার সচ্ছল না, তারা ওই টাকাটা তাহলে কোথায় আপনি পাবে?
আপনি বলতে চাচ্ছেন যে অর্থনৈতিক ভাবে যদি আমরা একটু মানে স্বাবলম্বী হতাম বা সুযোগ সুবিধাটা পেতাম, তাহলে আমরা অনেকাংশে এই ব্যাপারগুলো সলভ করতে পারতাম। সলভ তো করতে পারতাম। এখন বিষয়টা হচ্ছে অর্থনৈতিক সমস্যা ছাড়াও পারিবারিক শিক্ষার অভাব একটা বড় সমস্যা। আপনি পরিবার জানতেছেই না যে আমার ছেলে মেয়েকে দিয়ে পড়াশোনা হবে বা কিছু একটা। তারপর ওই বাচ্চা যখন স্কুলে গেল, ওই প্রতিষ্ঠানে গেল, ওই প্রতিষ্ঠান ওকে কিভাবে গাইড করতেছে। গ্রাম থেকে আসছে, অনেকে গুরুত্বই দিচ্ছে না ওই বাচ্চাটাকে। আচ্ছা, তো ওর মধ্যে ওই যে ও পারতেছে আমারও পারতে হবে এতটুকু বুঝা ও কোনো রকম ব্রেলটাই শিখতেছে, কিন্তু ওর আরো অনেক ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট হওয়ার কথা, যেটা আর হয় নাই। এই সাপোর্টটা ফ্যামিলি থেকেও পাচ্ছে না, ইভেন স্কুল বা টিচার যারা আছেন ওনারাও ঠিক সেভাবে সাপোর্ট করছেন না। এবং ও হয়তো গাইয়া ভাষায় কথা বলে, তাই কারো অ্যাটেনশনও পায় না। খুবই দুঃখজনক। আহ, আমরা শুনতে পাচ্ছি না, অন্তরাপু একটু দেখবেন। হ্যাঁ হ্যাঁ, এখন শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। বললাম হ্যাঁ, হয়তো ও গ্রাম্য ভাষায় কথা বলছে, তাই ওকে আসলে কেউ পাত্তাই দিচ্ছে না যে ও আসলে নাচিং। কিন্তু দেখেন, যারা গ্রাম্য ভাষায় কথা বলেছে আমার সহপাঠীরা, তারাও কিন্তু 2 দিন পরে মানে এরকম স্ট্যান্ডার্ড লাইফ লিড করছে। অর্থাৎ জিনিসটা শেখার, দিন শেষে সবই শিক্ষা। কেউ শেখাতে চাচ্ছে না, এটা সমস্যা। কেউ শিখতে চাইছে, কেউ শেখাতে চাইছে না, এক্ষেত্রে একটা পেছানোর প্রবণতা দেখা যাচ্ছে এক্ষেত্রে। এক্স্যাক্টলি। আপনি দেখেন, যদি আমরা স্কুল ব্যাকগ্রাউন্ড থেকে সবকিছু অল্প অল্প করে ধরার বা ছোঁয়ার সুযোগ পেতাম, প্রাইমারি নলেজ থাকতো, তাহলে কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ নিজেরাই সিদ্ধান্ত নিতে পারি যে এই সময় আমার এটা দরকার এবং আমি এটার জন্য লড়াই করব, এবং এই রিলেটেড কনসালটেন্টস যারা আছে আমি তাদের পিছনে ছুটবো, এটা আমি বুঝতাম। কিন্তু আমাকে ওই প্রথমেই ওই নির্দেশনা দেওয়া হয় না। এর জন্য আমি অনেক দেরিতে ভার্সিটি শেষ করে এসে খুঁজি কোন ভাই কোন ট্রেনিং করায়, কিভাবে করায়, আদৌ আমারে গুরুত্ব দিবে কিনা, আমার কি ফ্লার্ট কইরা তারপর হচ্ছে গুরুত্ব আদায় করে নিতে হবে কিনা, ব্লা ব্লা ব্লা। আমি গভীরে গেলাম না, সামাজিক একটা প্রোগ্রাম, আপনারা বুঝবেন, খুব করুণ পরিস্থিতি সম্মুখীন। জি। তো আপু, আপনি দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীদেরকে নিয়ে কোনো উন্নয়নমূলক কাজ করার কোনো প্ল্যান করেছেন কিনা বা করছেন কিনা এখনো? করছি কিনা বলতে, দেখেন আমাদের তো অনেক সমস্যা। স্পেশালি আমার টার্গেট হচ্ছে, আমি যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান দেই বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত হই, আমার মূল টার্গেট থাকবে একজন শিক্ষার্থীকে কেবল একজন শিক্ষার্থী হিসেবেই গড়ে তোলা। এই যুদ্ধটা অনেক কঠিন। একজন শিক্ষার্থী প্রপার শিক্ষার্থী হলে ও নিজেই বুঝবে যে আমার এই স্টেপের পরে এই স্টেপে যেতে হবে। অর্থাৎ আমার কাজ হচ্ছে ফ্যাসিলিটেট করা, যে সিঁড়িটা, এটা সিঁড়ি নাম্বার 1 আর এখান দিয়ে সোজা গেলে 5 তলা, তাহলে ও আস্তে আস্তে 5 তলায় উঠবে। জি। তো এটা তো আসলে খুব একটা সহজ হবে না, তো সেক্ষেত্রে 1-to-1 কাউন্সিলিং বা টিচিং যদি করা সম্ভব হয়, এটা তো আমাদের ভেবে দেখা উচিত। এটা সত্যি। এবং ব্যাপারটা হচ্ছে, এখানেও গভর্নমেন্টকে গুরুত্ব দিতে হবে। আমাদের চাকরি নিয়োগ বা কর্মসংস্থানের ক্ষেত্রে তারা আমাদেরকে নিয়ে যে অবহেলাগুলো করে, আমাদের ফিল্ডে আমরাই নাই, তাহলে কিভাবে হবে? এখন রনি ভাই এখানে চাকরি করছেন, আমাদের শ্রদ্ধেয় টিচার্স ট্রেনিং কলেজের স্যার, এরকম আরো রনি ভাই কিন্তু চাকরি করছেন না। জি, সংখ্যাটা আসলে অনেক অপ্রতুল। আসলে সংখ্যাটা যদি বাড়ানো যেত, তাহলে আপনারা যারা দৃষ্টি প্রতিবন্ধী আছেন ওনাদের জন্য একটু সুবিধা হতো। কেন কেউ জানতে পারলো না যে আমাদের রনি ভাই উনি টিচার্স ট্রেনিং কলেজের লেকচারার? কেন কেউ জানতে পারলো না যে নাজমা আরা বেগম পপি ইউএনএ জব করছে? কেন কেউ জানতে পারলো না ডিডব্লিউএস এর প্রতিষ্ঠাতা মর্জিনা? কেন সমাজ প্রচারণার অভাব একটা ব্যাপার। আমরা যদি সঠিকভাবে প্রচারণা চালাতে পারতাম, তো সেক্ষেত্রেও অনেকে উপকৃত হতেন। আমি আপনাকে একটা ইনফরমেশন দিতে চাই যে আমি তো হোলি ক্রস কলেজ থেকে পড়েছি। হোলি ক্রস কলেজে একজন দৃষ্টি প্রতিবন্ধীকে কিভাবে নেয় ওরা, কতটুকু সহযোগিতা করে? আপনার আর্থিক সংগতি নাই মানে আপনি হোলি ক্রসে যেতেই পারবেন না, এটা সাধারণের জন্য প্রযোজ্য। কিন্তু একজন দৃষ্টি প্রতিবন্ধী কেন স্কলারশিপের আওতাভুক্ত হলো না, এই জবাবটা কে দেবে? এটা অবশ্যই প্রশাসনের ব্যর্থতা। তাহলে তার মেধা মূল্যায়নটা কই গেল? সে মেধা মূল্যায়নের সুযোগটাই তো আমি মনে করি। একদমই। এই প্রশ্নের উত্তরগুলো কে দেবে? আমি চাই এই প্রশ্নের উত্তরগুলো সরকার খুঁজুক, এবং আসলেই খুঁজুক, এবং প্রয়োজনে আমাদের মতো যারা তরুণ তরুণীরা আছে তাদেরকে নিয়ে পরামর্শ মিটিং মিছিল যা লাগে করুক, কিন্তু সরকার আমাদের নিয়ে ভাবুক, এটা আমি মনে প্রাণে চাই। একজন স্বাভাবিক মানুষ হিসেবে আমরা আসলে যে সুযোগ সুবিধাগুলো পাই, আপনারা তো সেটা পাচ্ছেন না, এরপরও আপনারা আপনাদের মতো করে এগিয়ে যাচ্ছেন। তো এটা তো আমাদের জন্য, আমাদের সমাজের জন্য বিশাল একটা পাওয়া।
হ্যাঁ, আমি বলছি না আমাকে ফ্যাশন ডিজাইনার হতে হবে, গ্রাফিক ডিজাইনার হতে হবে, কিন্তু আমার যা পারার কথা সেই সুযোগগুলো কি আমাকে দেওয়া হচ্ছে? না, একদমই দেওয়া হচ্ছে না। এটা হ্যাঁ। খুবই দুঃখজনক একটা ব্যাপার। আচ্ছা, খুব সিরিয়াস সিরিয়াস কিছু কথা বলে হ্যাঁ, ফেললাম, অনেক কিন্তু সিরিয়াস কথা হলো আপু। সমাজটা পরিবর্তন হোক, সমাজের হ্যাঁ। মানুষগুলো আসুক এবং হুম। সুশীল সুন্দর সমাজ হোক। আমেরিকা কিংবা বড় বড় উন্নত দেশগুলো থেকে আমরা 50 থেকে 60 বছর পিছিয়ে আছি, এটার রেটটা একটু কমে আসুক। সাস্টেনেবল আমরা ডেভেলপমেন্ট একটু আগাতে চাই, গোল, আমরা সবাইকে নিয়ে পথ চলতে চাই আসলে। জি। হ্যাঁ অবশ্যই ইনক্লুসিভ পরিবেশ হবে, ইনক্লুসিভিটি ছাড়া কোনো কথা নাই। আমার কথা হচ্ছে, আপনি যেটা লাঠি দিয়ে হুম 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 হুম। মারতে পারেন, আমি সেটা কাঁচি দিয়ে মারবো, কিন্তু আমাকে সুযোগ দিতে হবে। জি, সুযোগ পেলে আপনারা নিশ্চয়ই এগিয়ে যাবেন, আমরাও সে প্রত্যাশা করি। তো অন্তরা, এবার একটু অন্য প্রসঙ্গে আসি। হ্যাঁ, নিশ্চয়ই, হ্যাঁ তো হ্যাঁ। আহ, প্রেম, বন্ধুত্ব, ভালোবাসা, এই বিষয়গুলো নিয়ে অন্তরা কিভাবে? দেখেন, প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব এগুলো একদমই আপেক্ষিক ব্যাপার। তবে হ্যাঁ, আচ্ছা। আমি মনে করি যে পৃথিবীর প্রত্যেকটা মানুষেরই ভালোবাসার স্বাদ পাওয়ার প্রয়োজন আছে। সে মায়ের গর্ভে ভালোবাসা নামক ব্যাপারটা থেকেই তার জন্ম। সো ভালোবাসা চির জি। শাশ্বত, চির পবিত্র, চির সুন্দর। যেই যেই চির সুন্দর সম্পর্ক এই হুম হুম মানে কি বলবো, ভূখণ্ড থেকে প্রায় হারিয়ে যাচ্ছে যাচ্ছে, গাছের হুম হুম পাতারাও হুম চিৎকার করে হুম কিছু একটা বলছে, রস হারিয়ে হুম। ফেলছে, সেই দুঃখে আমিও দুঃখিত। কিন্তু আমি এটা মনে করি যে এর পরেও কিছু মানুষ আছে যে আপনি কি বাজার। সিরিয়াস না এসব ব্যাপারে? তাহলে কি আমরা এটাই ধরে নেব? না, অবশ্যই সিরিয়াস না, এবং আমি অকপটে স্বীকার আচ্ছা। করতে চাই এই বিষয়ে আমি খুব ভীত। আমার কাছে মনে হয় যে মান সম্মান এভাবে বিসর্জন দেওয়াটা খুব ঝামেলা। আবার কারোর সাথে আমি প্রপারলি ফ্রি না হইলে তার মধ্যেও হুম একটা হুম। মানে উসখুস করতে থাকবে যে সে আমাকে এতটুকু দিচ্ছে, এতটুকু দিচ্ছে না, লিমিট করে দিচ্ছে, তার মানে তার ভালোবাসাটা লিমিটেড। বুঝতে পেরেছেন? লাভ ল্যাঙ্গুয়েজ ইজ আ পার্ট দ্যাট শুড হ্যাভ টু প্রুভ দ্যাট আই ক্যান ডু এভরিথিং ফর ইউ। এখন প্রেমে আমার পক্ষে এটা করা সম্ভবই না, অন্তত আমার নলেজ এটা বলেই না। সমাজটা এত স্ট্যান্ডার্ড এখনো হয় নাই, হুম হুম মানুষগুলোর হুম হুম। চিন্তাধারাও এত স্ট্যান্ডার্ড হয় নাই যে আচ্ছা। ভালোবাসি এটা পবিত্র, এই জন্য এইটা করা যাবে না। সে আবেগে এটা বলতেছে এটা করা যাবে না, কিন্তু করে ফেলতেছে। খুবই রিস্কি। এই আচ্ছা। ধরনের ঝুঁকিতেই আমি যেতে চাই না। তবে যারা ভালোবাসছেন এবং সফল, তাদের হুম প্রতি হুম হুম। অবশ্যই শুভকামনা জানাই। ভালোবাসা দেখতে সুন্দর লাগে, এটা সবসময় সত্যি। মানে আপনি ভীত, আপনি ভয় পেয়ে শুধু ব্যাপারটা থেকে একটু পিছিয়ে আসছেন, ব্যাপারটা হ্যাঁ, এভাবে ধরে এবং নিচ্ছি মজার আমরা ব্যাপার তাহলে। হচ্ছে, হ্যাঁ হুম। এবং মজার ব্যাপার হচ্ছে ইন্টিমেট ইন্টিমেট ফিলিংস পৃথিবীর সব ছেলে মেয়েদেরই হবে যদি সে সুস্থ হয় এবং নির্দিষ্ট বয়স পর্যন্ত। এই বিষয়টার সাথে স্ট্রাগল করে হলেও নিজেকে বাঁচিয়েই রেখেছি। আচ্ছা, তবে আমি শিওর আপনি আসলে সিরিয়াস না হলেও কোনো ছেলে নিশ্চয়ই আপনার গুণে মুগ্ধ হয়ে আপনাকে ভালোবেসেছে কখনো। উম, আচ্ছা, আগে তো প্রেমপত্র বা রাস্তায় দাঁড়িয়ে থাকা মানুষের মানে মধুর যন্ত্রণার একটা ব্যাপার ছিল। হ্যাঁ, তো এখন তো ডিজিটাল যুগ, আমরা জানি। তো আননোন নাম্বার থেকে যদি কখনো কোনো ফোন আসে বা ফেসবুক ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো, তো এই টাইপের কখনো কোনো বিড়ম্বনার শিকার হয়েছেন কিনা? হ্যাঁ নিশ্চয়ই হয়েছি, প্রথম দিকে অনেক বেশি হয়েছে, এখন মাত্রা কমে গেছে। এখন আমি বুঝি যে আমার মিউচুয়াল কানেকশন যারা, তারা সভ্য, তারা সরাসরি আমাকে পিঞ্চ করবে না, খোঁচাখুচি করবে না। আগে বুঝবে আমি কেমন, আর সোশ্যাল অ্যাক্টিভিটিস হুম হুম দেখে টুকটাক সে আন্দাজ করবে যে আসলে ওরে নক দেওয়া যাবে কিনা। হুম হুম এবার হুম। আগে যে প্রবলেমটা ফেস করতাম, কেউ ফোন দিয়ে মানে মানে বেয়াদব, বাস্তা বেয়াদব, আমি বলতেছি যে ভাই, বুঝাই বলতেছি যে ভাই আমি তোর সাথে কথা বলতে চাই না, এই জন্য চাই না। তারপরেও মানে থাকে না যে যদি একটু প্রেম নিবেদন করে দুর্বল করা যায়, এটা একটা টেকনিক। একটা মেয়ে তো এত সহজে পড়বে না। হুম। তো তার টেকনিকটাও সঠিক, কিন্তু আমার টেকনিক আরো সঠিক। আমি শেষ পর্যন্ত লড়াই করে নিজেকে জয়ী ঘোষণা করি। না, আপনাদেরকে অপ্রীতিকর অবস্থায় পড়তে হয় আর কি সেক্ষেত্রে। না না, সেটা তো পড়তেই হয়। মনে করেন সোশ্যাল মিডিয়াতে এমনও প্রথম দিকে হয়েছে যে কেউ এমন একটা কিছু বলছে, আমি সিদ্ধান্তটা নিতেও পারছি না, তাকে ফেলেও দিতে পারছি না, অর্থাৎ আমার বিশ্বাস হয় না, কিন্তু আমার মনে হচ্ছে হুম যে হুম আমি হুম ফেসে হুম যাচ্ছি, হুম। ঝামেলা। ঠিক আছে, প্রথম দিকে এই ব্যাপারগুলো হতো। আচ্ছা, তো অন্তরা সহ আপনারা বাকি যারা কিশোরী আছেন তাদেরকে বলছি, আপনারা যারা ফেসবুক, টিকটক বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, আপনারা এই সম্পর্কে একটু সচেতন থাকবেন। কারণ এই ক্ষেত্রে অনেকেই প্রতারণার শিকার হচ্ছে। তাই অপরিচিত ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করা বা নিজেদের ছবি, ভিডিও শেয়ার করার ব্যাপারে অবশ্যই সতর্ক থাকবেন। তো অন্তরা, শুনেছি আপনি অনেক ভালো গান গান। তো আমাদের জন্য গানের ছোট একটা কলি শোনাবেন কিনা? হুম, চেষ্টা করছি। জি প্লিজ।
আলোয় ভরা পৃথিবীটা দেখতে পারি না আমি বন্ধু, চলতে পথে তুমি হাত বাড়ালে কিছু ব্যথা মুছে যাবে বন্ধু। এত আলো এত হাসি গান জুড়াবে তোমাদের প্রাণ, এত আলো এত হাসি গান জুড়াবে তোমাদের প্রাণ। আমাদের শুধু দাঁড়িয়ে থেকে এতটুকু খুশি দিও বন্ধু, আলোয় ভরা পৃথিবীটা দেখতে পারি না আমি বন্ধু, চলতে পথে তুমি হাত বাড়ালে কিছু ব্যথা মুছে যাবে বন্ধু। চমৎকার, অনেক ভালো লাগলো। নিশ্চয়ই আমাদের দর্শকদের অনেক ভালো লেগেছে আপনার গান। হ্যাঁ, একটা তো মেসেজ দিচ্ছি, অন্তরা, জি, একটা মেসেজ দিচ্ছি, আপনারা চলতি পথে হাত বাড়ান। এইটা ভেবেই চলতি পথে হাতটা বাড়ান যে এই সমস্যাটা সে সমাধান করতে পারবে আপনি পাশে থাকলেই। করুণা চাই না আমরা, এটা একটা সমাধান। আমরা শুধু পাশে থাকার একজন সহযোগী মানুষ চাই, নিশ্চয়ই। এটাই আমাদের প্রাপ্য। জি। আমাকেও গুনতে হবে, এই অনুষ্ঠানটির আমাকেও গুনতে হবে, এই তিনটি শব্দকে আপনি আপনার দৃষ্টিকোণ থেকে কিভাবে ব্যাখ্যা করবেন? খুবই সুন্দর এবং চমৎকার রিলেটেবল প্রশ্ন। এই প্রশ্নের উত্তরে অনেক কিছু চলে আসে। আমাকেও গুনতে হবে, কারণ আমি শিক্ষা জীবন শেষ করছি, শেষ করে ফেলছি প্রায়, এবং আমি প্রমাণ করেছি আমি চাকরির জন্যেও যোগ্য। আমি হাঁটছি, খাচ্ছি অন্য সাধারণের মতোই, আমি অনেক কিছুর খোঁজ খবর রাখছি, বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিছু জানার প্রয়োজন সেসব জানার জন্য ছুটছি। আমার কম্পিউটার এবং প্রযুক্তিগত দক্ষতা রয়েছে, আমি নির্দিষ্ট যে ফিল্ডে আগ্রহী সেই ফিল্ডে আমার পর্যাপ্ত দক্ষতা রয়েছে। অর্থাৎ আমাকেও গুনতে হবে। এবার একটা স্বীকারোক্তিমূলক প্রশ্ন করতে চাই আপনাকে। আপনি একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ, তো এই দৃষ্টি প্রতিবন্ধী ব্যাপারটাকে আপনি আসলে কিভাবে দেখেন? মানে চ্যালেঞ্জ হিসেবে নাকি কোনো অপরচুনিটি হিসেবে? দেখেন, এটা অবশ্যই চ্যালেঞ্জ, কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে আমি এটাকে অপরচুনিটি বলবো না। আমি আমেরিকান হলে বলতাম যে আমি দৃষ্টি প্রতিবন্ধী, ওরা আমাকে দিয়ে সমাজ নষ্ট করতে চায় না বলে ওরা আমাকে আগে থেকেই বড়লোক বানায় দিছে, ভাতা টাতা দিয়ে, বিভিন্ন স্কলারশিপ দিয়ে। এবং আমার আসলে লাগবে কি, বেঁচে থাকা আর খাওয়া, সেটা ওরা ভালোভাবেই দিচ্ছে। আমি ভালোভাবে নেটফ্লিক্স ব্রাউজ করতে পারতেছি, শপিং করতে পারতেছি। দ্যাট মিনস আই হ্যাড আ লট অফ অপরচুনিটিস। কিন্তু আমি একজন স্ট্রাগলিং সিটিজেন অফ বাংলাদেশ, আমি কোন সেন্সে বলবো অপরচুনিটি? দ্যাট শুড বি আ চ্যালেঞ্জ। এটা আমার পার্সপেক্টিভ থেকে আমি বলছি, এটা নিঃসন্দেহে একটা চ্যালেঞ্জ। এবং সত্যি বলতে এই চ্যালেঞ্জ জয় করার এলিমেন্টস যা যা সরকার, সমাজ, রাষ্ট্র, প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান আমাদের দিতে পারতো, তার 100 ভাগের 40 ভাগও আমাদেরকে দেয়া হয়নি বলে আমি মনে করি। জি, আর ঠিক এই কারণেই আপনি আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি। তো আমাদের অনুষ্ঠান এবং এই উদ্যোগ নিয়ে যদি কিছু বলতে চান। উদ্যোগটা প্রশংসনীয়। দেখেন, একজন দৃষ্টি প্রতিবন্ধী সে পড়াশোনা করছে, এটা জানলে আরো অনেকগুলো প্রত্যন্ত এলাকার মানুষ যারা, বা অনেক বড় বড় মনে করেন মানুষজন যারা তাদের এলাকায় আশপাশে এরকম ছেলে বা মেয়ে দেখেছে, তারা অনুপ্রাণিত হবে, তাদেরকে পড়াশোনা শেখাবে। অর্থাৎ আমার মতো একজন মেয়ে যে পড়াশোনা শেষ করতে যাচ্ছে এমন অবস্থায় এখানে কথা বলছে, এবং আমি বলেছি এতক্ষণ যে আমরা কি পারি আর কি পারি না, এবং সমাজকে আমি বলেছি যে আমাকে গুনতেই হবে, এই জন্য গুনতে হবে। এবং এই যে বলতে দেওয়ার প্ল্যাটফর্ম হিসেবে আপনারা এবং আপনাদের উদ্যোগ, সেটা নিঃসন্দেহে প্রশংসনীয়। আমি আপনাদের এই প্রশংসনীয় উদ্যোগকে কাজে লাগিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, ভাবুন, আমাদের নিয়েও ভাবুন। সব সেক্টরেই আমরা যেতে পারি, যেখানে যেতে পারি না আমরা সেখানে যেতেও চাই না।
কিন্তু আমাদের সক্ষমতা যেখানে আছে আমাদেরকে সেখানে ব্যবহার করুন। আমরা আপনাদের সহযোগিতা করতে চাই এবং আমরা দেশের সেবায় নিয়োজিত থাকতে চাই। ধন্যবাদ অন্তরা, এত সুন্দর করে আমাদের প্রশংসা করার জন্য আর আমাদের পাশে থাকার জন্য। আপনারা সবসময় এগিয়ে যান, আমাদের সমাজের অনেক ভালো ভালো কাজে আপনারা আসেন, আমরা সবসময় এটাই প্রত্যাশা করি। অসংখ্য তো ধন্যবাদ। দর্শক, আপনাদের মনে হবে এটা একটা ইন্টারভিউ প্রোগ্রাম, কিন্তু এটি কোনো ইন্টারভিউ প্রোগ্রাম নয়, এটি একজন অন্তরার জীবনের গল্প। আমরা এখানে একজন অন্তরাকে হাজির করেছি, কিন্তু আমাদের সমাজে এমন হাজার হাজার অন্তরা রয়েছেন এবং তাদেরও গল্প রয়েছে। তো আমরা তো সবার কাছে পৌঁছতে পারছি না, কিন্তু আমরা চাই আপনারা যেন সব অন্তরার কাছে পৌঁছে যান, সেজন্যই আমাদের এই আয়োজন। আমাদের অন্তরার গল্প শুনতে হবে, অন্তরাদের গুনতে হবে, কারণ তারাও আমাদের মতো, আমাদের এই সমাজেরই মানুষ। এই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের আয়োজন। অনুষ্ঠানটির গ্রন্থনা এবং পরিচালনায় ছিলেন মাহবুবুর রহমান রনি এবং উপস্থাপনায় এতক্ষণ আমি সুরভি ছিলাম আপনাদের সাথে। আগামী পর্বে আবারও আপনাদের সামনে হাজির হব নতুন কোনো অতিথিকে নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং স্পেশাল পারফরম্যান্স এন্টারটেইনমেন্টের সঙ্গেই থাকুন। স্পেশাল পারফরম্যান্স এন্টারটেইনমেন্ট, সৃষ্টির আনন্দে প্রতিবন্ধিত্ব করব জয়। ভালো থাকবেন সবাই, দেখা হবে আগামী পর্বে। আমাকেও গুনতে হবে, প্রতিবন্ধী কিংবা অপ্রতিবন্ধিতার বিচারে নয়। আমি রাষ্ট্রের নাগরিক, সমাজের অংশ। সংবিধানেও আমার কথা স্পষ্ট করে বলা আছে। তাই অধিকার কিংবা সমতা বিধান করবার জন্য হলেও আমাকে গুনতে হবে, অবশ্যই গুনতে হবে।